ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী 2025 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 9 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। চলো, 9 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো। -3, -2, -1, 0, 1, 2, 3 এই যে ক্রম, সংখ্যারেখার এই ক্রমগুলো, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা সর্বদা পূর্ণ সংখ্যা বলি। এগুলোকে সবসময় আমরা সর্বদা পূর্ণ সংখ্যা বলে থাকি। -1, -2, -1 এগুলো ঋণাত্মক রাশি, আর 0 ছাড়া আর 1, 2, 3 এগুলো হচ্ছে ধনাত্মক রাশি। ঠিক আছে, এগুলো সবগুলোই হচ্ছে তোমাদের শূন্য নিয়ে সবগুলো হচ্ছে তোমাদের পূর্ণ সংখ্যা। এগুলো পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। -1 × -1 ইকুয়ালস টু কী হয় বলো তো? ইকুয়ালস টু হবে, আমরা জানি সর্বদা 1। দেখো, যদি আমরা -1 × -1 গুণ করি, মনে রাখবে সংখ্যাগুলোর সাইন যাই হোক না কেন তাদের সাধারণ গুণ হয় কি 1 1, তাই না? এবার সাইনগুলো যদি আমরা তুলনা করি, দেখো এক্ষেত্রে আমরা যদি যোগ বিয়োগ করতাম সেক্ষেত্রে হয়তো মাইনাস হতো, কিন্তু এখানে গুণের ক্ষেত্রে কী হবে? মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস সর্বদা হবে, অর্থাৎ 1 উত্তর হবে। বুঝা গেছে? এখানে অপশান নম্বর বি সঠিক উত্তর, 1। 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হচ্ছে -26 ভাজিত 26, অর্থাৎ এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে কিন্তু উত্তর হবে -1 উত্তর হবে -1। আমরা দেখো -26/4 ভাজিতক আর 26, এবার 26 একে 26 কী থাকলো? -1 থাকলো, ইকুয়ালস টু -1 থাকছে। ঠিক আছে? তারপরে প্রশ্ন কী বলা আছে দেখো, তারপরে প্রশ্ন বলা হচ্ছে দেখো 3 নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে? 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো যে -26 হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কী বলা হচ্ছে? আচ্ছা, 3 নম্বরের তিনের দাগের প্রশ্নের উত্তর কত হলো? -1 হলো। 3 দাগের প্রশ্নের উত্তর হলো -1। আর 4 নম্বর প্রশ্ন দেখো, ax⁴n এর নিধান হলো কত বলো তো? তাহলে এখানে নিধান কোন রাশিকে আমরা বলবো সর্বদা? নিধান কিন্তু আমরা এক্সকে বলবো। ঠিক আছে, এই এক্সকে আমরা কি নিধান বলবো। আর এ হচ্ছে তার সহগ, আর এন হচ্ছে তার সূচক মান। বুঝা গেছে? এক্স হবে নিধান। দেখো, আমি যদি লিখি এ এক্সের এন, দেখো এই রাশি তিনটেকে আমরা যথাক্রমে এই এক্সকে আমরা নিধান বলবো, নিধান, আর একে বলবো সহগ, আর এই এনকে বলবো কি বলবো তো? এনকে সূচক বলবো, সূচক বা পাওয়ার। বোঝা গেছে? এখানে এক্স হলো অ্যাকচুয়ালি নিধান। ax⁴n এর নিধান হলো এখানে এক্স। অপশন নম্বর বি সঠিক উত্তর, এক্স। বিয়ের দাগের প্রশ্ন দেখো, এ শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা হলে, পূর্ণ সংখ্যা হলে a⁻−1 এর মান কত হবে? এখানে বলা আছে a⁻−1 হলে তাহলে অপশন নম্বর হচ্ছে 1/a। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? আমরা জানি অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর, 1/a। দেখো, আমরা যদি একটা এক্সাম্পলের দ্বারা আমরা বোঝার চেষ্টা করি, দেখো a⁻−1 ইকুয়ালস, দেখো আমরা যদি এই মাইনাস এর পাওয়ারটা ঋণাত্মক আছে, ধনাত্মক কখন হবে? যদি আমরা 1/a যদি করি, সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে দেখো 1/a হচ্ছে, এখানে পাওয়ার কিন্তু নেই, দেখতে পাচ্ছি আমরা পাওয়ার নেই, অর্থাৎ নেই মানে কি এর পাওয়ার আছে 1। তাহলে আমরা যদি গুণ ছিল, যদি ভাগ ছিল, যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে। উল্টে দিলে মনে রাখবে যে এই পাওয়ারটা কী হবে? পাওয়ারটা ধনাত্মক ছিল, ঋণাত্মক হয়ে যাবে। অর্থাৎ এখানে যে +1 ছিল, এখানে যে +1 ছিল, উল্টে দিলে কিন্তু, অর্থাৎ a⁻+1 যদি উল্টে দিই তাহলে সেক্ষেত্রে হবে এই সূচক মানটা বা এই পাওয়ারটা কী হবে? ঋণাত্মক হয়ে যাবে। ধনাত্মক ছিল, ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ কী হয়ে যাবে? যে a⁻−1 হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে চলো পরের প্রশ্ন কী বলা আছে? 6 দাগের প্রশ্ন দেখো যে n সংখ্যক বর্গাকার চিত্রে বাহুর সংখ্যা কত হবে? n সংখ্যক বর্গাকার চিত্রে বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা হবে, দেখো আমরা জানি n সংখ্যক বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা হবে 4n। 4n হবে।
কেননা 4টি বাহু আছে, তাই না? বর্গচিত্রের বাহুর সংখ্যা 4টি হবে। আমরা জানি সর্বদা আমরা জানি বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা কত হয়, 4 হয়। আর n সংখ্যক বলা হচ্ছে, n সংখ্যক বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা কত হবে, 4n হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন দেখি আমরা, 7 দাগের প্রশ্ন, 8x⁴ এর মান কত হচ্ছে, এর মান সর্বদা 8 হবে। অ্যান্ড অপশন নাম্বার তোমাদের বি সঠিক উত্তর হবে 8। দেখো এক্সের পাওয়ার 0 বলেছে, আমরা জানি যে কোনো রাশির পাওয়ার যদি সূচক যদি 0 হয়, যে কোনো রাশির সূচক যদি, ধরো এক্সের সূচক 0 মানে কি, আমরা কি বুঝবো, 1 বুঝবো। তাহলে এখানে কি আছে, 8 ইন্টু x⁴, অর্থাৎ এখানে 8 ইন্টু 1 হবে। তাহলে x0 এর মান হচ্ছে 1 যদি হয়, তাহলে 8 ইন্টু 1 ইকুয়ালস কত হবে, 8 একে 8, 8 হবে। অপশন বিটা সঠিক উত্তর। তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, 5/0 এর মান কত হবে, 5/0, অর্থাৎ এক্ষেত্রে দেখো 5/0 আমরা জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না। তখন কি করা হয়, তখন সেই ভাগ না গেলে তখন তাকে কি বলা হয়, অসংখ্যাত বলা হয়। কি বলা হয়, অসংখ্যাত। বুঝেছে? তাহলে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং তাকে কি বলা হয়, অসংখ্যাত বলা হয়। চলো 9 থেকে প্রশ্ন বলা হচ্ছে, √3 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে। √3 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান যদি করি আমরা, √3 দেখো, √3 মানে কি করব আমরা, √3 আমরা বর্গমূলে ভাগ করব। 3 আছে, অর্থাৎ 1 একে 1, 2 দুগুণে 4 বেশি হচ্ছে, 2 নামলো, দশমিক দিলে আমরা সর্বদা 2টো করে শূন্য পাবো। তাহলে এই ক্ষেত্রে কত হবে, এই নেক্সট স্টেপে গিয়ে একটা ডবল হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেখো এখানে যদি শূন্য বসাই, এখানে শূন্য বসবে, 1 যদি বসে হবে না, 4 যদি 5 যদি বসাই কত হবে, 25 5 125, 6 যদি বসাই 26 6 636, আর 7 7 49, 27 7 দেখিয়ে 7 সাথে কত হচ্ছে, 27 7 এখানে কত হবে, আমরা দেখতে পাচ্ছি 7 সাথে কোথায়, 7 7 49 9, হাতলা 4, 7 14 15 16 17 18, 189, কত হচ্ছে 189, 7 দিয়ে যাবে। তাহলে এখানে 7 বসালে এখানেও তোমরা 7 বসাবে, অর্থাৎ 7 সাথে কত হবে, 189। তাহলে 0, অর্থাৎ 1 ধার করে 10, 10 থেকে 9 বদলে 1, এখানে 9 থেকে 8 বদলে কত হবে, 1 হচ্ছে 11, দশমিক আছে 2টো শূন্য পাবো। এবার দেখো নেক্সট স্টেপে এই 27-এর 7টা ডবল হবে, অর্থাৎ সব ডবল হলে কত হবে, 7 7 14 হচ্ছে, 14 4 হাতে 1, 2 আর 1 কত হবে, 3 হচ্ছে। এবার দেখো এখানে কোন বর্গের সংখ্যা বসাবো, এবার 11 যে 1100 আছে, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা 3 যদি করি, এখানে 3 বসালে এখানেও 3 বসাবে, অর্থাৎ 343 ইন্টু 3, 3 3 9, 4 3 12, 2 হাতে 1, 3 3 9 1 10, 1029, কত হচ্ছে 1029। এখানে কত হচ্ছে 7, অর্থাৎ 3 বসাবো, এখানে 3 বসালে এখানে 3 বসাবো, 343 3 কত হচ্ছে 1029। আচ্ছা, এখানে 1 ধার করো 10, 10 থেকে 9 কত হলো, 1 হচ্ছে, এখানে 9 থেকে 2 বাদ কত 7, 71 71, আর দশমিক আছে 2টো শূন্য নাও। আর এক্ষেত্রে আমাদের কী বলা আছে, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কি, আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত হয়েছে, আরও 2টো নিয়ে নিতে হবে। দেখো এই স্টেপের 3টা ডবল হয়ে যাবে, 3 4 6, এখানে কত দেবো আমরা, এখানে যদি আবার দেখি আমরা 3 দিয়েছি, আবার যদি 2 দিই, 7100 আছে, 2 দিলে কত হবে, এই 2 বসাই, তাহলে 3 4 6 2, দুগুণে কত হবে, 2 দুগুণে 4, 6 12 2 হাতে 1, 4 দুগুণে 8 1 9, 3 দুগুণে 6, 6924, এখানেও 2 বসাবে, কত আছে, তাহলে 6924 বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে, 10 থেকে 4 বাদ দাও 6, 9 থেকে 2 বাদ দাও 7, এখানে 10 থেকে 9 বাদ দাও, 10 থেকে 9 বাদ দাও কত হচ্ছে, তো 1, তাই না, 176 হয়েছে, 176 হয়েছে। সুতরাং আমরা কি করব, এক্ষেত্রে আমরা এই মানে কি করব, 2টা কি করব, ডবল করে দেবো, অর্থাৎ 4 হয়ে যাবে, 4 6 4 3। দেখো এখানে 4 6, এখানে শূন্য আছে, দশমিক আছে, 2টো শূন্য পাবো, তাহলে 17600 হচ্ছে। এখানে কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, এখানে যদি তাহলে 3 সাথে এখানে শূন্য বসালে একক দশক শতক হাজার অযুত 34000 হয়ে যাচ্ছে। যে শূন্য বসাই, তাহলে কি এখানেও শূন্য বসাবো, কথা হচ্ছে
34,640, এখানে 17,600 আছে, শূন্য কত হচ্ছে, শূন্যই হবে। তাহলে কত হবে, শূন্য নামাও, তাহলে যে সংখ্যা আছে সেই সংখ্যা নেমে যাবে, তাই না? এবার কি আছে, দশমিক আছে, আবার দুটো শূন্য পাবো। এক্ষেত্রে কিন্তু ভাগটা একটু লম্বা হবে। আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আসনমান করতে বলা হয়েছে, আমি অলরেডি 4 দশমিক স্থান পর্যন্ত আসনমান করে ফেলেছি। তাহলে এবার দেখো, আমাদের যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত আসনমান করতে বলা হয়েছিল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে বলা আছে কি তোমাদের অপশান নাম্বার কোনটা সঠিক উত্তর হবে, দেখতে পাচ্ছি আমরা। দেখো 17320 ইকুয়ালস টু, দেখো এখানে দেখো দশমিক পর 3 ঘর যাবো, অর্থাৎ 3 দশমিক স্থান পর্যন্ত বলেছে, আমরা 1 ঘর বেশি নিয়েছি, কারণ কি হচ্ছে না, 4 দশমিক স্থান পর্যন্ত আসনমানের ক্ষেত্রে যে 4 দশমিক স্থানে 4 দশমিক স্থানের সংখ্যা অঙ্কটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু পূর্ববর্তী অঙ্ক 1 বাড়বে। এই দেখছি 4 নম্বর অঙ্কটা কিন্তু 0 আছে, সুতরাং 5-এর কম আছে, এক্ষেত্রে কী হবে, তার পূর্ববর্তী অঙ্ক কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1.732 হবে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে কি হচ্ছে 1.732, এটা তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি আমরা। অপশন নম্বর এ সঠিক উত্তর 1.372, বুঝে গেছে। 10 থেকে প্রশ্ন দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান কত হবে? তাহলে বি এর ধনাত্মক মান আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হবে যে, যদি আমরা আর একটা মান কি থাকছে, তাহলে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 9 যদি হয়, 9 হলে এখানে বি এর মান কত হবে, এই বি এর মানটা কত বের করতে হবে আমাদের। তাহলে বি এর মানটা অ্যাকচুয়ালি কত হচ্ছে আমরা দেখি। তাহলে এ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু, এবার প্লাস 3 এর হোল স্কোয়ার, এখানে 3 বসে দাও, কত হচ্ছে, সমান, তাহলে এ প্লাস 3 এর হোল স্কোয়ার হচ্ছে, বি এর মান কত পেলাম, 3, অতএব বি ইকুয়ালস টু কত হবে, 3। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে, 11 দাগের প্রশ্ন দেখো, সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে? তাহলে এর আচ্ছা 10 দাগের প্রশ্নের সঠিক উত্তর কোনটা, অপশন নম্বর বি সঠিক উত্তর হবে। অপশন নম্বর বি সঠিক উত্তর, 3 উত্তর হবে তোমাদের। অর্থাৎ এরপর দেখো, এরপর বলছে 11 দাগের প্রশ্ন, সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে? তার বাহুর সংখ্যা বের করতে হলে আমরা কি করব, আমরা 360কে এই 60 ডিগ্রি ঘূর্ণন প্রতিসাম্য কোণ দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। অর্থাৎ 360 ডিগ্রিকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 0 0 কেটে দাও, 6 6 36, তার বাহুর সংখ্যা কত হবে, 6 হবে। অর্থাৎ বাহুর সংখ্যা কত হবে, 6 হবে। অপশন নম্বর ইয়ে সঠিক উত্তর, 6টি। 12 দাগের প্রশ্ন দেখো, রম্বসের কর্ণদ্বয় সমান না অসমান? আমরা জানি রম্বসের কর্ণদ্বয় সর্বদা কী হবে, অসমান হবে, সর্বদা অসমান। রম্বস এক প্রকার বর্গক্ষেত্র হলেও বর্গক্ষেত্রে এটার সঙ্গে রম্বসের পার্থক্য এখানেই যে বর্গক্ষেত্রের দুটি কর্ণ পরস্পর সমান হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে এটা নয়, রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটি অসমান হবে, কর্ণ দুটি সর্বদা কী হবে, অসমান হবে। অপশন নম্বর বি সঠিক উত্তর, বুঝেছে। 2 দাগের প্রশ্ন দেখো, 2 দাগের এখানে 1 নাম্বার করে থাকছে। 1 দাগের প্রশ্ন বলেছে 2-1, 25 টাকার 8% কত টাকা? তাহলে 25 টাকার 8% কত টাকা হবে? চলো আমরা গণিত করি। তাহলে 25 টাকার 8% হবে 25। 25 টাকার 8% মানে 8/100। তাহলে 25 4 100, 4 2 8, কত উত্তর হচ্ছে তোমাদের, তোমাদের 2 টাকা। 2 টাকা হচ্ছে। তাহলে 25 টাকার 8% সমান কত টাকা হচ্ছে, 2 টাকা হচ্ছে। চলো পরের প্রশ্ন কি বলা আছে। 2 দাগের প্রশ্ন দেখো, 5 সেমি, 10 সেমি ও 12 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিসীমা কত হবে? তাহলে ত্রিভুজের পরিসীমা আমরা জানি যে 3টি বাহু রয়েছে, ত্রিভুজের পরিসীমা 3টি বাহুর যোগফল হবে। তাহলে এক্ষেত্রে হবে 10 12 22 22 27 হবে, কত হবে, 27 সেমি। এক্ষেত্রে কত সেমি হবে, 27 সেমি। দেখো 3 দাগের প্রশ্ন দেখো, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে? কোণগুলির অনুপাত হবে, আমরা সবসময় জানি যে
দুটি কোণ সূক্ষ্মকোণ হবে, আর সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু বলা হচ্ছে যে এই লম্ব আর ভূমি সর্বদা সমান হবে, অতিভুজ কখনোই সমান হয় না। লম্ব আর ভূমি যদি সমান হয় তার সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর সমান হবে, আর এই কোণটা যদি সমকোণ হয় 90 ডিগ্রি হয় তাহলে এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, আর এই দুটি কোণ যদি সমান হয় এক্ষেত্রে প্রতিটি কোণের মান কত হবে 45 ডিগ্রি করে হবে, 45 ডিগ্রি করে হবে, আর এই কোণের মান কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি অনুপাতে প্রকাশ করি কী হবে, তাহলে 45:45:90 কত হচ্ছে 90। 45 থেকে 45, 45 থেকে 45, 45 দুগুণে 90 কত হলো 1:1:2। তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত হবে 1:1:2। বুঝেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে, 4 দাগের প্রশ্ন দেখো, ABC যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা হলে যে কোনো তিনটি পূর্ণ সংখ্যা হলে A+B+C এবং A+B+C এটি যোগের কোন নিয়ম অনুসরণ করছে, এটা যোগের সংযোগ নিয়ম। সব মনে রাখবে যে দেখো A+B+C যদি হয়, A+Bকে আমরা প্রথম বন্ধনী দিলে অর্থাৎ প্রথম দুটো যোগ করার পর C যদি যোগ করি, বা অথবা B এর সঙ্গে C যদি যোগ করার পর এর সঙ্গে যোগ করি, যার মান কিন্তু সর্বদা সমান হবে, অর্থাৎ অর্থাৎ সমান হবে। এদিকে যোগ অর্থাৎ যে কোনো সংখ্যার অর্থাৎ এখানে সংযোগ নিয়ম অনুযায়ী, যোগের সংযোগ নিয়ম অনুযায়ী আমরা জানি যে সংখ্যাগুলো স্থান পরিবর্তন করলেও তাদের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উত্তরে কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে কোন সূত্র হচ্ছে যোগের সংযোগ নিয়ম। এখানে যোগের কোন নিয়ম, যোগের সংযোগ নিয়ম। পরের প্রশ্ন দেখো, 5 থেকে প্রশ্ন, বহুভুজের বাহু সংখ্যা n হলে তার কর্ণদ্বয় কত হবে। যদি বহুভুজের বাহু সংখ্যা n সংখ্যক হলে তার কর্ণদ্বয় বের করার সূত্র হচ্ছে n×n-3/2। এটা তোমরা সর্বদা মনে রাখবে যে কোনো বহুভুজের বাহু সংখ্যা বের করতে হলে বাহুর সংখ্যা দেওয়া থাকলে তাহলে সেটা n এর মান হবে, অর্থাৎ আমরা যদি চতুর্ভুজ দেখি, চতুর্ভুজ 4টি বাহু, এখানে 4 বসাবো, এখানে 4 বসাবো, 4 থেকে 3 বদলে 1, আর এখানে হচ্ছে 4 থেকে আমরা যদি 1 বাদ দিই 3, এখানে 4 হচ্ছে n সংখ্যক বাহু, অর্থাৎ চতুর্ভুজের 4টি বাহু হলে এখানে 4 থেকে 3 বাদ 1 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 4, 4-এর সঙ্গে 1 গুণ করে 4-কে 4, 4-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2 হবে। বুঝেছে? তাহলে চতুর্ভুজের কর্ণদ্বয় কত হবে, কর্ণ দুটো হয়, আমরা জানি সর্বদা ত্রিভুজের কোনো কর্ণ থাকে না, চতুর্ভুজের দুটি কর্ণ থাকে। পঞ্চভুজের 5টি বাহু, যদি পঞ্চভুজের 5টি বাহু বের করি সেক্ষেত্রে হচ্ছে পঞ্চভুজের n সংখ্যক বাহু মানে 5, 5টি বাহু। আর সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা হয় 5 হয়, 5 হলে এক্ষেত্রে তার কর্ণদ্বয় বের করার নিয়ম হচ্ছে, তাহলে 5 × 5 - 3 কত হচ্ছে 2 ইকুয়ালস টু 5 × 5 থেকে 3 বাদ 2, 5 দুগুণে 10 ইকুয়ালস টু 10কে 2 দিয়ে ভাগ করো, 2 5 কত হচ্ছে 10, 5 কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে এখানে কর্ণ সংখ্যা কত হবে 5টি হবে, আর সুষম পঞ্চভুজের কর্ণ সংখ্যা কত হবে 5 হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, যে এখানে তোমাদের বলা হচ্ছে যে বহুভুজের বাহু সংখ্যা n হলে তার কর্ণ সংখ্যা কত হবে n×n-3/2। এখানে n সংখ্যক বাহু বলা হয়েছে, এখানে বাহুর সংখ্যা উল্লেখ করা নাই, বাহু সংখ্যা n সংখ্যক ধরা হয়েছে। চলো 6 দাগের প্রশ্ন দেখো, x+12 = 30 হলে x = কত হবে। তাহলে x+12 = 30 হলে x মানে কত হবে, x মানে x এর মান আমরা দেখো x+12 = কত হচ্ছে 30, বা x = 30 - 12 = কত হচ্ছে, = 10 থেকে 2 বাদ 8 হচ্ছে, আর এখানে 2 থেকে 1 বদল 1, 18। এখানে উত্তর কত হবে 18 হবে। বোঝা গেছে? 18 x এর মান কত হবে, x = কত হবে 18 হবে। বুঝেছে? 7 থেকে প্রশ্ন দেখো, বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত হবে। বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত হবে 180 ডিগ্রি। বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত হবে 180 ডিগ্রি। বুঝেছে? 8 থেকে প্রশ্ন দেখো, গতিবেগ কাকে বলে। গতিবেগ কাকে বলবো আমরা, এর সংজ্ঞাটা একটু দেখে নাও, গতিবেগ কাকে বলে। আমরা লিখব যে গতিবেগ তাকে বলে, অর্থাৎ সময়ের সাপেক্ষে
কোনো বস্তুর স্মরণের হারকে স্মরণের পরিবর্তনের হারকে কি বলে? গতিবেগ বলে। হারকে গতিবেগ বলে। চলো পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্ন বলেছে 9 দাগের প্রশ্ন কি বলেছে? 9 দাগের প্রশ্ন 0.25 এর বর্গমূল কত হবে? দেখো 0.25 এর বর্গমূল যদি আমরা বের করি, 0.25 এর বর্গমূল আমরা যদি বের করি তাহলে সেক্ষেত্রে হবে, আমরা প্রথমে ভাগ পদে বর্গমূল বের করবো। 0 আছে, আমরা 0 তুলে দিলাম, কত? 25 থাকলো। এখানে যদি 5 থাকে তাহলে কত? 5 5 কত হচ্ছে? 5 5 25, 2 5 25 হয়েছে। তাহলে উত্তর কত হলো? সমান 0.5 হবে। তাহলে উত্তর কত হলো? 0.5। আর 0.5টা যেহেতু প্লাস বা মাইনাস দুটোই হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারি প্লাস বা মাইনাস 0.5, বুঝেছে? এটা তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কী বলা আছে দেখো, 9 10 থেকে প্রশ্ন দেখো, -4y পে -7y = কত হবে? -4y -7y = কত হবে? এবার দেখো এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস মাইনাসের প্লাস, সংখ্যাদের মধ্যে যোগফল 7 4 11 11y -11y। তোমাদের সঠিক উত্তর কী হবে? -11y। অত্যন্ত সহজ প্রশ্ন। দেখো 11 থেকে প্রশ্ন দেখো, 5x² বা সংখ্যামালায় x² এর সহগ কত হবে? 5x² সংখ্যামালা x² এর সহগ কত হবে? 5 হবে। কত হবে? 5। আমি একটু আগে বুঝিয়ে দিয়েছি, এক্সটা যদি নিদান হয় 5টা হবে তার সহগ, আর 2টা হবে তার সূচক। হয়ে গেছে? তাহলে পরের প্রশ্ন দেখি, 12 থেকে প্রশ্ন দেখো, এ ও বি পূর্ণ সংখ্যা হলে a × b = b × a হয়, এটি গুণের কোন নিয়ম অনুসরণ করছে? দেখতে পাচ্ছি গুণের বিনিময় নিয়ম হচ্ছে। দেখো যে a × b আবার b × a, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে গুণের কি নিয়ম হচ্ছে? গুণের বিনিময় নিয়ম হচ্ছে। গুণের বিনিময় নিয়ম বুঝছে? দেখো 3 দাগের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন বলা আছে, 3 দাগের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া বলা আছে। 1 দাগের প্রশ্ন দেখো, এখানে 2 নম্বর করে থাকছে, সমীকরণ গঠন করো। মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে তার ছেলের বয়সের 4 গুণ হবে মিলনবাবুর বয়স। 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা সমীকরণটা গঠন করি, সেক্ষেত্রে আমাদের ধরতে হবে যে মিলনবাবুর বয়স হবে তার ছেলের বয়সের কত গুণ বলা আছে? তার ছেলের বয়সের 4 গুণ বলা আছে। ছেলের বয়সের 4 গুণ। তাহলে আমরা প্রথমে ধরবো কি? তাহলে ছেলের বয়স কত হবে? মিলনবাবু তার ছেলের বয়স কত হবে? ছেলের বয়স কত হবে? ধরি ছেলের বয়স বলা হচ্ছে এখানে, ধরি এক্স। ছেলের বয়স এক্স হয়েছে। আর মিলনবাবুর বয়স কত হবে? মিলনবাবুর বয়স সমান 4x বছর। তাহলে এবার বলা আছে যে 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। 5 বছর পর মিলনবাবুর বয়স হবে, অতএব 5 বছর পর ছেলের বয়স কত হবে? ছেলের বয়স হবে x+5 বছর। আর ওই 5 বছর পর পিতার বয়স কত হবে? মানে মিলনবাবুর বয়স কত হবে? মিলনবাবুর বয়স হবে কত হবে? 4x ছিল, তাহলে 4x প্লাস কত হবে? 5 বছর। 5 বছর। তাহলে এবার আমরা সমীকরণ গঠন করব। অতএব শর্তানুসারে
আমাদের বলা হয়েছে যে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের কগুণ হবে, 4 গুণ হলে 5 বছর পরে মিলনবাবুর বয়স হবে তার ছেলের বয়সে কত হবে, 3 গুণ। তার ছেলের বয়স কত বলা আছে, x+5 বছর বলা আছে। x+5 বছর ছেলের বছরের 3 গুণ, ছেলের বয়সে 3 গুণ হবে কি মিলনবাবুর বয়স, অর্থাৎ প্রশ্ন অনুসারে 3 ইন্টু x+5, মানে ছেলের বয়সে 3 গুণ হবে কার বয়স, মিলনবাবুর বয়স, অর্থাৎ 4x+5। বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ। আর এই দুটো মান ছেলের বয়স, এখানে বর্তমান বয়স দুটো হবে, দুজনের বর্তমান বয়স, বর্তমান দুজনের ছেলের বর্তমান বয়স হচ্ছে x বছর, আর মিলনবাবুর বর্তমান বয়স হচ্ছে 4x বছর। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে অথবা, দেখো অথবা প্রশ্নটা সমাধান করো, x/2 - 2/5 = x/3 - +1/4। চলো আমরা এই সমীকরণটা সমাধান করি। প্রথমে বলা হয়েছে যে x/2 বলা হচ্ছে, x/2 - 2/5 = x/3 + 1/4। তাহলে এবার লিখবো ইকুয়ালস টু, বা এখানে লিখবো আমরা যে x চলগুলো একদিকে লিখবো x/2, আর x/3টা এইদিকে নিলে x/3 হচ্ছে ইকুয়ালস টু 1/4 হচ্ছে, আর -2/5 এদিকে এলে +2/5 হচ্ছে। বা আমাদের প্রশ্নগুলো তোলা হয়েছে ঠিক তো, তাহলে x/2 - 2/5 = x/3 + 1/4। চলো তাহলে এবার আমরা সাধারণ ভগ্নাংশ করব। বা দেখো x/2 - x/3 অর্থাৎ 3 দুগুণে 6 হচ্ছে, 6 হচ্ছে, আর 3x - 2x = 5 20 হচ্ছে, 20 হচ্ছে, এক্ষেত্রে আমরা 5 - 4 দুগুণে 8, তাই না? আচ্ছা 20, আচ্ছা 5 একে 5, 5 4 আচ্ছা হ্যাঁ, আচ্ছা 5 4 5 20 হচ্ছে, 5 5 একে 5, 1 গুণ করলে 5 হচ্ছে, আর 5 4 20, 4 দুগুণে কত হচ্ছে, 8 হচ্ছে। বা তাহলে 3x থেকে 2x বাদ দাও, কত হচ্ছে x/কত 6 = 8 5 কত হবে 13, 8 5 কত হচ্ছে 13/20। বা কোনাকুনি গুণ করবো আমরা, এক্সের সঙ্গে 20 গুণ করবো, অর্থাৎ 20x = 13 × 6, বা x = কত হচ্ছে যে 13 × 6 কত হচ্ছে 20। তাহলে এক্ষেত্রে হবে 6, তাহলে 6 3 করো, আর এখানে 20 10 করো, কেমন? তার জন্য কত হচ্ছে 39, 2 3 6, 2 10 20, তার জন্য 39 হচ্ছে, 39 কত হচ্ছে 10, অর্থাৎ 3 পয়েন্ট কত হচ্ছে 9। তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো, এক্সের ভ্যালু বেরোলো 3.9 বেরোলো, এক্সের ভ্যালু 3.9। বা আমরা ভগ্নাংশে রূপান্তরিত করতে পারি, অর্থাৎ 39কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 10 3 কত হচ্ছে 30, কত নম্বর 9। তাহলে আমরা অথবা লিখতে পারি, অথবা x = কত হচ্ছে, = 3 3 পূর্ণ 9/10, 3 পূর্ণ 9/10, এটাও অ্যান্সার হবে তোমাদের। চলো পরের প্রশ্ন দেখি আমরা, 2 এর দিকের প্রশ্ন, 3 2, রম্বসের 4টি বৈশিষ্ট্য লেখো। রম্বসের 4টি বৈশিষ্ট্য। এখানে দেখো রম্বসের সংজ্ঞাটা তোমরা দিতে পারো, একটা বৈশিষ্ট্য হতে পারে, কেমন? এছাড়াও তোমাদের 4টি বৈশিষ্ট্য এখানে রয়েছে। সকল বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে, আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর অসমান হবে, আর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই 4টি বৈশিষ্ট্য তোমরা দিয়ে দেবে রম্বসের, বুঝেছো? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 3 প্রশ্ন দেখো, উৎপাদক বিশ্লেষণ করো। x² - 4y² অথবা 9x² - 6x + 1। চলো আমরা এই গণিতটা সমাধান করি। এখানে দুটো উৎপাদক রয়েছে, আমরা প্রথম উৎপাদকটা লিখছি। চলো প্রথম উৎপাদক কী বলা আছে, 1 নম্বর উৎপাদক বলছে, 2 এর দিকের 1 নম্বর উৎপাদক হচ্ছে x² - 4y² =
এক্সের হোল স্কোয়ার মাইনাস 2y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে অর্থাৎ এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y, এটা তোমাদের উত্তর হবে। কেমন? চলো পরের উৎপাদকটা কি রয়েছে, পরের উৎপাদকটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা 9x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1, বা আমরা উৎপাদক করবো কী হবে, এই 9 আর 1 এর গুণ করবো, 9 আর 1 এর সঙ্গে গুণ করে 9 ইন্টু 1 গুণ করলে কত হচ্ছে 9 কে লসাগু করো কত হচ্ছে 3 3 9, এই দুটো মানকে আমরা যোগ অথবা এই দুটো মানের মধ্যে যোগ অথবা বিয়োগ করলে যে মধ্যপদের সহগটা প্রমাণ হবে, অর্থাৎ 3 এর সঙ্গে 3 যদি আমি যোগ করি কত হচ্ছে 6 হচ্ছে। আমরা লিখতে পারি তাহলে 9x স্কোয়ার মাইনাস 3 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1, বা মানাস সমান দাও তোমরা, সমান 9x স্কোয়ার মাইনাস 3x মাইনাসে প্লাসে মাইনাস 3x প্লাস 1 সমান দুটো করে পদের নিচে দাগ দাও, দেওয়ার পর কমন কি আছে দেখো 3x কমন আছে, এখানে 3x যদি কমন চলে আসে কত থাকছে 3x থাকছে, তাই না, 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 1 থাকছে, মানে 3x চলে গেলে কী হবে 1 থাকবে অবভিয়াসলি, তাহলে মাইনাস 1 কমন নাও, এখানে 1 কমন নিলে কী হবে, তাহলে 3x আছে আর 3x প্লাস 1 হবে। এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কী হবে, এখানে কী হবে, এখানে এখানে মাইনাস অবশ্যই থাকবে, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কী হচ্ছে মাইনাস থাকবে, অর্থাৎ আমরা উৎপাদক কী পেলাম, তাহলে 3x মাইনাস 1 পেলাম একটা, আর 3x কী হচ্ছে মাইনাস 1, 3x মাইনাস 1 আর 3x মাইনাস 1, বুঝছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। দুটো উৎপাদক আমি করে দিলাম। কেমন? চলো এরপরে কি প্রশ্ন রয়েছে দেখি। দেখো 4 দাগের প্রশ্ন, সুষম বহুভুজ কাকে বলে, অথবা ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলে। চলো সুষম বহুভুজ আমরা কাকে বলবো। দেখো সুষম বহুভুজ বলা আছে, সুষম বহুভুজ কাকে বলবো, যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান তাকে কি বলবো, সুষম বহুভুজ বলবো। কি শিখলাম আমরা, যেটা বহুভুজ চতুর্ভুজ পঞ্চভুজ যাই হোক না কেন, যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে ও প্রতিটি কোণের মান সমান তাকে সুষম বহুভুজ বলা হয়। এরপরের যে প্রশ্নটা রয়েছে এর সঙ্গে, সুষম বহুভুজের সঙ্গে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে যে অথবা রয়েছে, দেখো অথবা ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলবো আমরা। দেখো ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কোনো জ্যামিতিক চিত্র সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার চিত্রটির প্রাথমিক অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় সেই সংখ্যাকে কী বলা হয়, ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। বুঝা গেছে? চলো এর একটা এক্সাম্পল দিয়ে দেবে। এক্সাম্পল হিসেবে তোমরা এরকম লিখে দেবে যে সমবাহু ত্রিভুজের আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হয় 360 ডিগ্রি বাই 120 ডিগ্রি ইকুয়ালস টু 3। বুঝেছে? অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারো, বর্গক্ষেত্রের আবর্তনের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা সমান কত হয় 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি ইকুয়ালস টু 4। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কী কত হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টি হবে, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কত হবে 3 হবে। বোঝা গেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 5 দাগের প্রশ্ন, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে রেখাঙ্কিত অংশ বলা হয়েছে এর ক্ষেত্রফল বলা আছে, এই যে এই ক্ষেত্রফলটা রেখাঙ্কিত অংশ হচ্ছে রেখাঙ্কিত, তাই কি রেখাঙ্কিত বলতে এখানে এই রাস্তার কথা বলা হচ্ছে, তাই না, এই রাস্তার ক্ষেত্রফল কত হবে। টোটাল ক্ষেত্রফল দেখো 20 আছে, এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 20, আর দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 15। টোটাল ক্ষেত্রফল বের করব। টোটাল ক্ষেত্রফল বের করে আমরা প্রতিটি খোপ থেকে কত 2 সেমি করে বাদ দিয়ে এই ছোটো ছোটো খোপগুলোর কি যোগ করব। যোগ করে ক্ষেত্রফল যোগ করলে আমরা টোটাল বড় ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষুদ্র চারটি ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করার পর বড় ক্ষেত্রফল থেকে বাদ দিলে আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। চলো প্রথমে আমরা কি করব, আমরা যদি প্রথমে এইভাবে লিখতে পারি যে এখানে চিত্র বলা হয়েছে, আমরা লিখতে পারি যে রাস্তা সমেত
রাস্তা সমেত জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য 20 আছে আর প্রস্থ 15 আছে বর্গ সেমি সমান 15 দুগুণে 30, 300 বর্গ সেমি। তাহলে এবার আমরা যেহেতু রাস্তার চওড়া কতটা বলা হয়েছে আমাদেরকে 2 সেমি করে বলা হয়েছে চওড়া কতটা, তাহলে এই টোটাল দেখো, টোটাল যদি 20 সেমি হয়, এই 2 সেমি যদি বাদ দাও 18 সেমি করে হচ্ছে, তাহলে উভয় দিকে কত 9 করে থাকছে, তাই না? তাহলে 15 সেমি বলা আছে প্রস্থ, 15 সেমি বলা আছে, এখানে 15 সেমি প্রস্থ হলে মাঝে 2 সেমি আছে, 2 সেমি বাদ দাও কত থাকছে 13 সেমি। 13 সেমি করে যদি হয় তাহলে প্রস্থগুলো কতটা হবে, তাহলে 13 সেমি, 13কে আমরা 2 দিয়ে ভাগ করলে, 13কে 2 দিয়ে যদি ভাগ করি 2 6 12 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, এখানে নামলো 10 সেমি দিয়ে 0 নাও, 2 5 10, 6.5 করে হচ্ছে, 6.5 করে হচ্ছে। তাহলে 6 12 কে 13, 14 15 বোঝা যাচ্ছে। আচ্ছা প্রস্থ বরাবর কতগুলো, এই খোপগুলোর প্রস্থ কতগুলো পেলাম আমরা, 6.5 সেমি করে পেলাম। তাহলে এবার দেখো, তাহলে আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে চারটি ক্ষুদ্র জমির ক্ষেত্রফল, চারটি ক্ষুদ্র জমির প্রতিটি ক্ষেত্রফল লেখো, প্রতিটির ক্ষেত্রফল সমান কত হচ্ছে, তাহলে 9 ইন্টু কত হবে 6.5 বর্গ মিটার ইকুয়ালস টু 9 6 54, 4 হাতে 5, 9 5 45, 9 5 45 5 হাতে 4, আর 9 6 54, 55 56 57 58, অর্থাৎ একটা দশমিক আছে পয়েন্ট দিলাম আমরা, তাহলে 9 5 45 5 হাতে 4, 9 6 54, 55 56 57 58, তাহলে 58.5 বর্গ মিটার হয়েছে, 58.5 বর্গ মিটার। তাহলে প্রতিটির ক্ষেত্রফল পেলাম আমরা, তাহলে চারটির ক্ষেত্রফল কী হবে, অতএব চারটি, এখানে ক্ষুদ্র জমি বলেছে, তোমরা আয়তাকার জমি, চারটি আয়তাকার জমির ক্ষেত্রফল, চারটি আয়তাকার জমির মোট ক্ষেত্রফল সমান কত হচ্ছে, তাহলে 58 পয়েন্ট বলা আছে, তাহলে এখানে 4 দিয়ে গুণ করবো আমরা, তাহলে 58.5 ইন্টু কত হচ্ছে, ইন্টু 4 সমান, চারটি সমান মাপের ক্ষেত্রফল পাচ্ছি আমরা, 5 4 20, 0 হাতে 2, আর 8 4 32, 33 34, 34 4 হাতে 3, আর 5 4 20, 21 22 23, তাহলে একটা দশমিক অর্থাৎ 234 কত হচ্ছে, অতএব 234 বর্গ মিটার। তাহলে এখানে টোটাল ক্ষেত্রফল কত ছিল, 300 বর্গ মিটার ছিল, তাহলে অতএব তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে, অতএব রাস্তার, এখানে কি বলা হয়েছে তোমাদের, যে রেখাঙ্কিত অংশ বলা আছে, এখান থেকে এখানে বলা আছে রেখাঙ্কিত অংশের, বা আমি রাস্তা লিখে দিলাম আমরা, আমি রাস্তার ক্ষেত্রফল কত হবে, রাস্তার ক্ষেত্রফল সমান 300 বিয়োগ 234 বর্গ সেমি, মিটার হবে না, বর্গ সেমি দেবে তোমরা, সেমি রয়েছে, বর্গ সেমি, এখানে মিটার দিয়েছে, এখানে তোমরা সেমিটা চেঞ্জ করে নেবে, সেমি, একক কিন্তু ভুল দিলে চলবে না, বুঝা গেছে। তাহলে কত হচ্ছে, 300 থেকে 234 বাদ দাও, 300 থেকে যদি আমরা 234 বাদ দিই, 300 থেকে 234 যদি বাদ দিই কত হচ্ছে 6, এখানে 9 থেকে 3 বাদ দাও কত হচ্ছে, আচ্ছা 6 3 9 6, 66 কত হচ্ছে, এখানে তোমাদের অ্যান্সারটা 66 বলা হচ্ছে, 66 বর্গ সেমি, 66 বর্গ সেমি, আর হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন কি বলছে দেখে নিই আমরা,
পরের প্রশ্ন রয়েছে দেখো যে 6 দাগের প্রশ্ন চলে এলাম। আমি 12 কিমি 40 মিনিটে গেলাম। 12 কিমি পথ আমি 40 কিমি মিনিটে গেলাম। আমার গতিবেগ ঘন্টায় কত হবে? তাহলে গতিবেগ হয় দুটো এককের সমন্বয়, অর্থাৎ যৌগিক রাশি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব, আমরা জানি গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। দূরত্ব কত বলা হয়েছে এখানে? আমাদের দূরত্ব বলা হচ্ছে 12 কিমি বলা হচ্ছে। 12 কিমি ঘন্টায় প্রকাশ করতে বলছে। 12 কিমি লিখে দেবো আমরা, কিমি। আর হচ্ছে সময় বলছে কত হবে? 40 সেকেন্ড। আমাদের ঘন্টায় প্রকাশ করতে বলা হয়েছে, তাহলে এখানে মিনিট আছে, আমরা কি ঘন্টায় প্রকাশ করব। ঘন্টায় প্রকাশ করলে কত হবে? তাহলে 40 মিনিট মানে আমরা জানি কি 40 মিনিট সমান কত হবে? ঘন্টায় যদি পরিবর্তন করি তাহলে ঘন্টায় হবে 40 মিনিট যদি ঘন্টায় করি কত হবে? 40/60 কি হলো? ঘন্টা। তাহলে এখানে আমরা লিখতে পারি 40/60 হলে উল্টে যাবে কত হচ্ছে? তাহলে নিচে 40 হবে, উপরে কিন্তু 60 হয়ে যাবে। 0 0 কেটে দাও, 4 3 কত হচ্ছে? 12 কত হচ্ছে? আর পার কি আছে? পার ঘন্টা। তাহলে 6 3 কত হচ্ছে? 18 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন দেখিয়ে, পরের প্রশ্ন কি বলা আছে? ছেদক বা ভেদক কাকে বলে চিত্র অঙ্কন করে দেখাও। দেখো এখানে ছেদক বা ছেদক বলা হচ্ছে। দেখো দুই বা ততোধিক সরলরেখাকে কোনো একটি সরলরেখা যদি যথাক্রমে দুই বা একাধিক বিন্দুতে ছেদ করে, তবে ওই সরলরেখাটিকে ভেদক বা ছেদক বলা হয়। এখানে চিত্রে ইএফ দেখো, লক্ষ্য করো, চিত্রে ইএফ সরলরেখাটি দেখো। ইএফ বলা আছে কোনটা? এই যে ইএফ বলা আছে। ইএফ, এই যে এ বি আর সি ডি দুটি সমান্তরাল সরলরেখা যদি হয়, এর সাধারণ ছেদক হচ্ছে ইএফ। এরা আছে সাধারণ ছেদক বা ভেদক। তাহলে ভেদক এ বি ও সি ডিকে দুটি বিন্দু জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। বুঝেছে? এরকম একটা চিত্র তোমরা দিয়ে দেবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে সাধারণ ছেদক কি বললাম আমরা? ছেদক হচ্ছে দুই বা ততোধিক সরলরেখাকে কোনো একটি সরলরেখা যদি যথাক্রমে দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে, তবে ওই সরলরেখাটিকে ছেদক বা ভেদক বা ছেদক বলে। দেখো এ বি সরলরেখার এ বি ও সি ডি পরস্পর সমান্তরাল সরলরেখা হলে ইএফ তার সাধারণ ছেদক। এখানে দেখো ইএফ সরলরেখাটি হলো ভেদক, যা এ বি ও সি ডিকে দুটি বিন্দু জি ও এইচ বিন্দুতে ছেদ করেছে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। আর এই চিত্রটা তোমরা ভালো করে দিয়ে দেবে। পরের প্রশ্ন বলা আছে কি যে 8 দাগের প্রশ্ন দেখো, এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা সর্বদা জানি, তাহলে x+1/2 অন্তর বলা আছে, অর্থাৎ বিয়োগ হোল স্কোয়ার, আর x-1/2 এর হোল স্কোয়ার। অন্তর মানে বিয়োগ, বুঝে গেছে? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে x+1/2 এর হোল স্কোয়ার মাইনাস ওই x-1/2 এর হোল স্কোয়ার। তাহলে পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? 9 দাগের প্রশ্ন দেখো যে 1.69 এর বর্গমূল নির্ণয় করো। 1.69 এর বর্গমূল বলা আছে। তাহলে 1/69 এর বর্গমূল নির্ণয় করতে হলে প্রথমে আমরা কি করব? 1.69 এর বর্গমূল শেষ থেকে দুটো করে দাগলে একটা পড়ে থাকছে। একে কত আছে? 1 দশমিক তুলে দাও, এখানে কত নামলো? 69। একে 1 69 নামাও, একটা ডবল করো, 2 হচ্ছে 69, অর্থাৎ 3 যদি দিয়ে 23 3 কত হচ্ছে? 3 দিলে 23 3 কত হচ্ছে? 69, অর্থাৎ 1.3 কত হচ্ছে? 1.3। এর সঠিক উত্তর হবে তোমাদের 1.3। 1.69 এর বর্গমূল কত হবে? 1.3। বোঝা যাচ্ছে? 1.3। পরের প্রশ্ন দেখি, এর দেখো অথবা রয়েছে একটা, দেখো 121/169 এর বর্গমূলের কত দিয়ে গুণ করলে গুণফল 1 পাবো। এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 পাবো? তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কী হবে?
অ্যান্সারটা দেখো, এই সংখ্যাকে যদি আমরা উল্টে দিই কিন্তু, তাহলে 121-এর বর্গমূল কত হয়? 11 হয়। আর 169-এর বর্গমূল কত হয়? 13 হয়। সেক্ষেত্রে হচ্ছে এই সংখ্যাকে যদি উল্টে দিয়ে যদি গুণ করে দিই তাহলে কী হবে? তাহলে এর বর্গমূলের সঙ্গে এই সেই বর্গমূলের উল্টোটা অর্থাৎ অনন্যকটা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কী হবে? এখানে গুণফল কত পাবো? 1 পাবো। তাহলে চলো একটু দেখে নিই আমরা। তাহলে এখানে বলা আছে 121 বলা হচ্ছে, দেখো 121 বাই 169 এর বর্গমূল কত হবে? এর বর্গমূল দেখো, এর ধরি, আচ্ছা এর বর্গমূল কত হবে? দেখো 121-এর বর্গমূল কত হবে? 11। আর 169-এর বর্গমূল কত হবে? 13 হবে। তাহলে এর সঙ্গে কত গুণ করবো? যদি উল্টোটা যদি গুণ করি কত হচ্ছে? অর্থাৎ 13 বাই কত হচ্ছে? 11 যদি আমরা গুণ করি গুণফল কত হবে? 1 পাবো, তাই না? তাহলে 11 কেটে যাবে, 13 কেটে যাবে, ইকুয়ালস টু কত পাবো? 1 পাবো। তাহলে চলো পরের প্রশ্ন দেখে কী আছে। তাহলে এখানে কত দিয়ে গুণ করব আমরা? 13 বাই কত হবে? 11 দিয়ে। তাহলে চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে। 10 থেকে প্রশ্ন দেখো, সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি ও অতিভুজের সম্পর্কটি লেখো। আর এর অথবা রয়েছে সদৃশ ও অসদৃশ পথ কাকে বলে? উদাহরণ দাও। চলো প্রথম প্রশ্নটা আমরা সমাধান করি। সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজের সম্পর্কটা আমরা লিখি। চলো দেখো, সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, সমকোণী ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে লম্ব, ভূমি ও অতিভুজের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে একটা মধ্যে। তাহলে কি বলা? লম্ব, ভূমি, অতিভুজের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দৈর্ঘ্যের অতিভুজের দৈর্ঘ্যের লেখো, দৈর্ঘ্যের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা জানি কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি তৃতীয় বাহুটি লিখবে। তৃতীয় বাহুটির দৈর্ঘ্যের সমান হলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্যের বর্গের লেখো, দৈর্ঘ্যের বর্গের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে। অর্থাৎ আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, অর্থাৎ এক্ষেত্রে সম্পর্ক কী হবে? তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজের বর্গ ইকুয়ালস টু লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ, দেবে না, ভূমির বর্গ। এটা হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে সম্পর্ক। অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যুক্ত ভূমির বর্গ, বুঝেছে? ভূমির বর্গ। তাহলে পরের প্রশ্নতে কী বলা হয়েছিল? পরের প্রশ্ন বলা হয়েছিল যে সদৃশ ও অসদৃশ পথ কাকে বলে? উদাহরণ দাও। তাহলে সদৃশ পথ আর অসদৃশ পথ কাকে বলবো? চলো আমরা একটু দেখি।
দেখো লক্ষ্য করো, 2 বা 2-এর বেশি পদযুক্ত বীজগাণিতিক সংখ্যামালায় একজাতীয় পদগুলিকে সদৃশ পদ এবং ভিন্ন জাতীয় পদগুলিকে অসদৃশ্য পদ বলে। দেখো যেমন বলা হচ্ছে, দেখো 2xyz ও 11xyz পরস্পর সদৃশ পদ, আবার 8x ও 12xy পরস্পর অসদৃশ্য পদ বলা হচ্ছে অসদৃশ পদ। দেখো 2xyz ও 11xyz পরস্পর কিন্তু সদৃশ পদ, কিন্তু আবার 8x ও 12xy পরস্পর অসদৃশ্য পদ বলেছে। এই এক্সাম্পলটা তোমরা দিয়ে দিবা, সংজ্ঞাটা উপরে রয়েছে। চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে। পরের প্রশ্ন বলা হচ্ছে, তো 4 দাগের প্রশ্ন চলে এলাম। 4 দাগের প্রশ্ন কি বলা আছে? 4 দাগের প্রশ্নের 1 নম্বরটা কি বলা আছে, আমি ও আমার বোনের বয়সের অনুপাত 4:3। আমাদের দুজনের মোট বয়স হচ্ছে 21 বছর হলে কার বয়স কত? তাহলে আমরা লিখতে পারি, আমি ও আমার বোনের, আমার ও বোনের বয়সের অনুপাত সমান 4:3। দুজনের এবং দুজনের মোট বয়স কত বলা হয়েছে? মোট বয়স সমান 21 বছর। তাহলে অতএব 21 বছর বয়সের মধ্যে 21 বছর বয়সের মধ্যে আমার বয়স সমান 4 এককটা আমার বয়স হচ্ছে, অর্থাৎ 4 বাই কত হবে, 4 3 7, দুটো যোগ করে দাও, 7 হচ্ছে ইন্টু কত হচ্ছে 21, 7 3 কত হচ্ছে 21, 4 3 কত হচ্ছে 12 বছর। তাহলে 21 বছরের মধ্যে 12 বছর হচ্ছে আমার বয়স, আর 21 বছরের মধ্যে হচ্ছে 21 বছর বয়সের মধ্যে বোনের বয়স কত হবে? বোনের বয়স কত হবে? 3 এককটা বোন হচ্ছে, অর্থাৎ 3/7 গুণিতক কত হচ্ছে 21। কেমন কত হচ্ছে 7 3 কত হচ্ছে 21, আর 3 3 কত হচ্ছে 9 বছর। 9 বছর হচ্ছে, তাহলে বোনের বয়স কত হচ্ছে 9 বছর। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে। তাহলে আমার বয়স কত হচ্ছে 12 বছর, আর বোনের বয়স কত হচ্ছে 9 বছর। আমার বয়স 12 বছর আর বোনের বয়স কত হচ্ছে 9 বছর। পরের প্রশ্ন কি বলা আছে? 2 প্রশ্ন, এ বি ইকুয়ালস টু 4 সেমি, বি সি ইকুয়ালস টু 3 সেমি ও সি ডি ইকুয়ালস টু 5.5 সেমি, ডি ইকুয়ালস টু 5 সেমি, বি ডি ইকুয়ালস টু 6.5 সেমি হলে এ বি সি ডি চতুর্ভুজটির অঙ্কন করো। তাহলে কি বলা আছে? তাহলে এ বির বাহু বলা আছে, 4টি বাহুর মান কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এ বি বলা হচ্ছে 4 সেমি বলা আছে, এ বি 4 সেমি, মনে করো এ বি 4 সেমি, তোমরা স্কেল দিয়ে 4 সেমি সরলরেখাংশ অঙ্কন করবে। আবার বিসি বলা আছে 3 সেমি, বিসি হচ্ছে 3 সেমি বলা হচ্ছে, বিসি 3 সেমি বলা হচ্ছে। আর সিডি বলা হচ্ছে কত হবে? 5.5 সেমি। সিডি একটু বড় হবে, 5.5 সেমি। এটা হচ্ছে কত? সিডি। এবার আর একটা রয়েছে ডিএ রয়েছে, দেখো ডিএ বলা হচ্ছে 5 সেমি। ডিএ রয়েছে কত হবে? 5 সেমি রয়েছে, ডিএ 5 সেমি। ডিএ যদি 5 সেমি হয় সেক্ষেত্রে হচ্ছে, তাহলে ডিএ বলা আছে 5 সেমি, আর বিডি বলা আছে, বিডি আবার রয়েছে 6.5 সেমি, বিডি রয়েছে 6.5 সেমি, বিডি 6.5 সেমি। এরকম তোমরা স্কেল দিয়ে এগুলো মানগুলো নিয়ে নেবে তোমরা। আমরা যদি একটা চতুর্ভুজ অঙ্কন করি, কি কি মান রয়েছে? বিডি রয়েছে, ডিএ রয়েছে, এবার সিডি রয়েছে, আর বিসি আর এবি, এবিসিডি, এবি বিসি আর সিডি আর ডিএ রয়েছে, 4টি বাহু পাচ্ছে। আবার বিডি বলছে, বিডি একটা কি হতে পারে? যদি আমরা চতুর্ভুজটা যদি আমরা এইরকম ছোট্ট করে আমি প্র্যাকটিস করে নিচ্ছি, দেখো চতুর্ভুজটা যদি এরকম হয়, এর যদি নামকরণ করে দিই, তাহলে এ বি সি ডি এরকম হয়েছে। তাহলে এ বি বিসি সিডি আর ডিএ 4টি বাহুর মান রয়েছে,
কিন্তু বলেছে বিডি কোথায় আছে, বিডি এই বাহুর মান, এই বাহু অর্থাৎ কর্ণর কথা বলা হচ্ছে। তখন তোমরা কর্ণের মান দেখতে পাচ্ছ 6.5টা সব থেকে বেশি হচ্ছে। তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই যে স্কেল দিয়ে আমরা 6.5 সেমিটার নিয়ে সরলরেখাংশ এঁকেছিলাম, স্কেল নিয়ে কিন্তু প্রথমে একটা সরলরেখাংশ অঙ্কন করো। তাহলে এর মান হচ্ছে 6.5 সেমি কেটে নাও। এখানে পেন্সিল কম্পাস দিয়ে 6.5 সেমি কেটে নাও। কেটে নিলাম আমরা, এখানে বিন্দু ডট বসিয়ে এখানে আমরা কেটে নিলাম। এর নামকরণ করলাম কত হবে, বি আর ডি। এটা হচ্ছে 6.5 সেমি 5 সেমি রেখাংশ। তাহলে এক্ষেত্রে বলা আছে এরপর আমরা বি বিন্দুর উপর কী করব, বি বিন্দুকে কেন্দ্র করে সি অর্থাৎ এ বি সি ডি এইভাবে করবে। তাহলে এখানে উপরটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে, বুঝতে পারছো? তাহলে এ বি যদি দেখো, এ বি কত বলা হচ্ছে দেখো, এ বি কত, এ বি 4 সেমি, আর ডি ডি এ কত বলা আছে, ডি এ 5 সেমি। দেখো দুটো মাপ কিন্তু নেবে তোমরা, এই ডি এ একটা আর এ বি একটা, এই দুটো সংযোগ হচ্ছে কি এ বি আর এ ডি হচ্ছে। তাহলে প্রথমে আমরা এ বি নেব, এই যে এই এটা হচ্ছে ঠিক যেন চিত্রটা আমাদের এইরকম হবে, চিত্রটা আমাদের এইরকম হবে। দেখো ভালো করে চিত্রটা আমাদের এইরকম অঙ্কন করতে হবে। এটা হচ্ছে কর্ণ, সাধারণ কর্ণ বিডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে বিডিটা আমরা অঙ্কন করে নিয়েছে, সরলরেখাংশটা কেটে নিয়েছে। প্রথমে এটা 6.5 সেমি ছিল, 6.5 সেমি ছিল। এবার এটা উপরে আছে এ বি, এ বির মাপ আর এডির মাপ দুটো নিতে হবে। প্রথমে এ বির মাপটা নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এ বির মাপটা প্রথমে নিয়ে এ বিন্দুতে বসে আমরা কেটে দিই। এ বিন্দুতে বসে কেটে দিলাম আমরা, এইরকম কেটে দিলাম আমরা। এবার দেখো এবার হচ্ছে এডি, এ বিটা হয়ে গেছে। এবার এডির মাপ কত ছিল, এডি এটা ছিল, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এডিটা মাপ নিয়ে এখানে বসে এইভাবে কেটে দেবো। কেটে দিলে কত হচ্ছে, এটা হচ্ছে কত মান হবে, এটা বলছে 5 সেমি বলা আছে। তাহলে আমরা এর নাম করলাম এ, এটা যুক্ত করলাম, এ বি যুক্ত করলাম আর এডিটাও যুক্ত করলাম, বুঝেছে? এরপর সি আছে, দেখো সিটা কত বলা আছে, এই সিটা প্রথম কি আছে, বিসি আর ডিসি বাহু দুটো যুক্ত করব। বিসি কত বলা হচ্ছে, বিসি বলা হচ্ছে 3 সেমি। আমরা পেন্সিল কম্পাসের কাঁটা বসে এখানে বিসিটা কেটে দেবো, এখানে 3 সেমি কেটে নেব, 3 সেমিটা কেটে নিলাম। এবার ডি, এটা সি হলো, আর ডি দেখো ডি কোনটা হবে, ডি আর সি, ডিসি কোনটা আছে, ডিসি 5.5 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে তোমরা এই মাপটা 5.5 সেমি নিয়ে এখানে কাটা বসে এখানে কেটে দাও, আচ্ছা? কেটে দিলে কী হচ্ছে, এটা 5.5 সেমি হয়ে গেলো। এবার বিসি আর ডিসি আমরা যুক্ত করলাম, বুঝছে? যুক্ত করলাম, এটা সি বিন্দু হলো, বুঝছে? সি বিন্দু। তাহলে এবার কী বলা আছে, আমাদের চতুর্ভুজটা অঙ্কন করা হয়ে গেছে, বুঝেছে? এইভাবে তোমরা অঙ্কন করবে। তাহলে এই এ বি বাহুটা কত বলছে, 4 সেমি, আর এডি বাহু কত হচ্ছে, এডি বাহু 5 সেমি, আর বিসি বাহু কত হচ্ছে, বিসি বাহু 3 সেমি, আর ডিসি বাহু কত হচ্ছে, ডিসি বাহু কত হচ্ছে 5 সেমি, ডিসি 5 সেমি হয়েছে। এরপর বলা আছে চতুর্ভুজ, আচ্ছা আমাদের চতুর্ভুজটি অঙ্কন করা হয়েছে, যে এটা হচ্ছে তাহলে কি এ বি সি ডি চতুর্ভুজ। তাহলে চলো পরের প্রশ্ন কী রয়েছে, পরের প্রশ্ন রয়েছে দেখো 3 দাগের প্রশ্ন কী বলা আছে, 3 দাগের প্রশ্ন বলা আছে 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো x4 প্লাস x² প্লাস 1 আর x² মাইনাস y² প্লাস 4x মাইনাস 4y। তাহলে এক্ষেত্রে হচ্ছে দেখো, এক্ষেত্রে মানটা আমরা দেখতে পাচ্ছি এই সময়, এটা কিন্তু উৎপাদকে দুটো কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। চলো আমরা এই দুটো উৎপাদক বিশ্লেষণটা করে দেখি। প্রথমে আমরা কি করব, প্রথম উৎপাদক রয়েছে দেখো x4 বলা আছে, x4 বলেছে x4 প্লাস x² প্লাস 1। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এক্ষেত্রে কিন্তু আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র, আচ্ছা অর্থাৎ x² এর হোল স্কোয়ার প্লাস এক্ষেত্রে হচ্ছে 2 হচ্ছে দেখো 2x² আর প্লাস 1 আছে প্লাস 1, আর এক্ষেত্রে কী করবো মাইনাস x² দেবো। তাহলে 2x² থেকে x² বাদ দিলে কত, x² হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, টোটালটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ x² প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস x এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কী দেবো, ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ x² প্লাস 1 মাইনাস প্লাস এক্স, আবার x² প্লাস 1 মাইনাস এক্স।
তাহলে আমরা এটা রাখতে পারি, অথবা আমরা একটু চেঞ্জ করে নিতে পারি। তাহলে কী হবে, তাহলে হতে পারে এটা এরকম ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান একটা হবে, আর সাজিয়ে যদি নিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান হয়েছে। এরপরের আর একটা উৎপাদক কী রয়েছে, এর পরের যে উৎপাদকটা রয়েছে সেটা হলো, তাহলে এর পরের উৎপাদকটা রয়েছে দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান ফোর ওয়াই বলছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটু সাজিয়ে নিই, এই ক্ষেত্রে হবে, প্রথম প্রশ্নটা তুলে ফেলি আমরা। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই, এক্ষেত্রে দেখো তাহলে ফোর এক্সটা আগে লিখবো আমরা, ফোর এক্সটা আগে লিখে ইকুয়ালস টু দেবো আমরা, ইকুয়ালস টু দিলে এখানে একটা কমন নিতেও পারি, অসুবিধা নেই, কমন নেব আমরা। দেখো প্রশ্নটা তুলে ফেলেছি আমরা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই। এক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে এক্ষেত্রে আমরা যদি সূত্রে ফেলি, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? আর প্লাস দেখো এখানে ফোরটা যদি আমরা কমন নিই, তাহলে ফোর যদি কমন নিই এক্ষেত্রে হবে এক্স মাইনাস ওয়াই হচ্ছে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে দুটো কমন মান পাচ্ছে, এক্স মাইনাস ওয়াই পাচ্ছে। তাহলে কমন মানে একটা লিখি এক্স মাইনাস ওয়াই ইন্টু আর এক্স প্লাস ওয়াই, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর। আমরা এটা এই পদটা আগে লিখতে পারি বা এটাও পরে লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি দেখি, পরের প্রশ্ন কী বলা আছে। স্যারদের প্রশ্ন, 30 মিটার লম্বা ও 18 মিটার চওড়া একটি ঘরের মেঝেতে 3 বর্গ ডেসিমিটার কতগুলি টালি লাগবে সেটা আমাদের লিখতে বলা হচ্ছে। তাহলে 30 মিটার লম্বা এবং 18 মিটার চওড়া একটি ঘরের মেঝেতে কত ডেসিমিটার বলা আছে, কত বর্গ ডেসিমিটার টালি, বর্গ ডেসিমিটারের কতগুলি টালি লাগবে। তাহলে সেক্ষেত্রে আমাদের হিসাবটা করতে হবে। চলো চলো প্রথমে আমরা কি করব, প্রথমে যে 30 মিটার লম্বা 18 মিটার চওড়া একটি ঘরের মেঝেতে 3 বর্গ ডেসিমিটারের কতগুলি টালি লাগবে এক্ষেত্রে, তাহলে ঘরের দৈর্ঘ্য কত বলা আছে, ঘরের দৈর্ঘ্য সমান কত বলা আছে 30 মিটার। 30 মিটার মানে কি ডেসিমিটার করলে কত হবে, তাহলে 300 ডেসিমিটার হয়ে যাবে। আর প্রস্থ কত বলা হচ্ছে, প্রস্থ বলা আছে কত, প্রস্থ হচ্ছে তোমাদের 18 মিটার। ডেসিতে করলে কত হবে, 1800 হবে, 180 ডেসিমিটার। এবার আমরা কি করব, এবার ক্ষেত্রফল, অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান কত হবে, 300 গুণিতক 180 বর্গ ডেসিমিটার সমান, এক্ষেত্রে বলেছে 8 3 কত হবে 54 আর 3টে 0 বর্গ ডেসিমি। এবার বলা আছে টালির সংখ্যা, এখানে প্রতিটি টালি ঘরের মেঝের 3 বর্গ ডেসিমিটারের টালি লাগবে, অতএব টালির ক্ষেত্রফল কত রয়েছে, টালির ক্ষেত্রফল সমান 3 বর্গ ডেসিমিটার অলরেডি দেওয়া রয়েছে, অতএব টালির সংখ্যা কত হবে, টালির সংখ্যা সমান 54,000 বাই 3টি, 3 একে 3 24 3 8 24 3টে 0 সমান 18,000টি। টালি কত লাগবে, 18,000টি টালি লাগবে। চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে 5 দাগের প্রশ্ন, 70 মিটার লম্বা বলা হচ্ছে, 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। তাহলে 70 মিটার লম্বা একটি ট্রেন বলা হচ্ছে, ঘন্টায় কত কিমি বেগে যাচ্ছে, 75 কিমি বেগে যাচ্ছে, 75 কিমি বেগে যাচ্ছে, 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। তাহলে এখানে প্রথমত কী কী আছে একটু দেখে নিই। তাহলে এখানে রয়েছে ট্রেনের দৈর্ঘ্য রয়েছে কত, ট্রেনের দৈর্ঘ্য রয়েছে ট্রেনের দৈর্ঘ্য সমান ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 70 মিটার,
ট্রেন ঘন্টায় এত কিমি বেগে যাচ্ছে, তাহলে গতিবেগ কত রয়েছে? ট্রেনের গতিবেগ রয়েছে কত হবে? গতিবেগ হচ্ছে 75 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। বেগে 105 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে? এর বলা আছে। আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা আছে? এত মিটার লম্বা, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলা আছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য রয়েছে কত হবে? দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার। এবার আমাদের কত সময়ের মধ্যে এই 100 ধরি, যদি একটা প্ল্যাটফর্ম ধরি, এই প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, তাই না? এই প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য কত হচ্ছে? 105 মিটার দৈর্ঘ্য। আর ট্রেনটা এখান থেকে অতিক্রম করবে। দেখো 105 মিটার এক নির্দিষ্ট সময়ের মধ্যে যে এই ট্রেনটাকে, এই প্ল্যাটফর্মটা শুধু অতিক্রম করবে না, ট্রেনটি কিন্তু তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হবে। ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। 70 মিটার দীর্ঘ ট্রেন, ধরো এটা হচ্ছে ট্রেন, এই 70 মিটার দীর্ঘ ট্রেনটাও তার নিজেকে অতিক্রম করতে হবে। তাহলে কতটা দৈর্ঘ্য অতিক্রম করবে? তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত বলা আছে? ট্রেনের দৈর্ঘ্য 70 মিটার বলা হচ্ছে, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 105 মিটার। তাহলে এখানে গতিবেগ রয়েছে কত? তাহলে মোট দৈর্ঘ্য অতিক্রম করবে কত? তাহলে মোট কত আছে? তাহলে মোট দৈর্ঘ্য, তাহলে অতএব ট্রেনের ও প্ল্যাটফর্মের মোট দৈর্ঘ্য কত হচ্ছে? সমান 105 যুক্ত 70 সমান, তাহলে 175, কি আছে? 175 মিটার। 175 মিটার দীর্ঘ 175 মিটার মোট দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এখানে গতিবেগ বলেছে 70 কিমি পার ঘন্টা বলা আছে। এখানে তোমাদের উত্তর বের করতে হবে কিভাবে? এবার এখানে তোমাদের উত্তর বের করতে হবে সেকেন্ডে, এখানে ঘন্টায় আছে, তোমাদের সেকেন্ডে বের করতে হবে, তাই না? সেকেন্ডে বের করতে হবে। তাহলে যে 175 মিটার দীর্ঘ অর্থাৎ দৈর্ঘ্য পথ অতিক্রম করবে কত সেকেন্ডের মধ্যে? অর্থাৎ গতিবেগ আছে কত হচ্ছে? 75 কিমি পার ঘন্টা রয়েছে, অর্থাৎ প্রতি ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে 175 কিমি অতিক্রম করে। যদি সেকেন্ডে কনভার্ট করি এক্ষেত্রে হবে যে এখানে 60 মিনিট মানে 3600 সেকেন্ড, অর্থাৎ 60, অর্থাৎ 60 ইন্টু 60 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে 75 কিমিকে আমরা কি 75 কিমিকে আমরা কি মিটারে কনভার্ট করব? তাহলে 75 কিমি মিটারে কনভার্ট করলে কত হবে? কিলো থেকে, কিমি থেকে মিটার করলে 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করলাম, এত মিটার। আমরা কিমিকে মিটার করেছি আর ঘন্টাকে আমরা সেকেন্ড করে নিয়েছি। তাহলে 1 সেকেন্ডে যে অতিক্রম করবে কত হবে? নিশ্চয়ই কম যাবে। তাহলে 75 ইন্টু 1000 বাই কত হবে? 60 ইন্টু 60 হচ্ছে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কীভাবে? তাহলে আমরা কি কাটাটি করব? 0 0 কেটে দেবো, এ দুটো 0 কেটে দেবো। 10 হচ্ছে 3, 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6, আর 1 5 15, 3 5 15, আবার কত আছে? 3 আছে, 6 আছে। তাহলে এখানে 6 কেটে আমরা কী করব? 5 করব। 2 5 কত হচ্ছে? 10, কী থাকছে? তাহলে 25 ইন্টু 5 বাই কত হচ্ছে? 6। এক্ষেত্রে কিন্তু তোমাদের সময়টা উল্টে দিতে হবে তোমাদের। এক্ষেত্রে কিন্তু তোমরা এই মানগুলো উল্টে দেবে কিভাবে? এখানে সেকেন্ড প্রথমে রেখেছি, অর্থাৎ সময় প্রথমে রেখেছি, আর দূরত্ব কিন্তু আমরা শেষে লিখেছি। এক্ষেত্রে তোমরা একটু উল্টে দেবে কিভাবে? যে লেখো যে 75 মিটার, এইটুকু তোমরা চেঞ্জ করে দেবে, এইটুকু চেঞ্জ করে দেবে, এইটুকু তোমরা চেঞ্জ করে দেবে কিভাবে? যে 75 ইন্টু 100, 1000, 75 ইন্টু 1000 মিটার পথ অতিক্রম করবে কত সেকেন্ডে? তাহলে 60 ইন্টু ঘন্টা মানে কি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, অর্থাৎ 60 ইন্টু 60 সেকেন্ডে।
তাহলে আবার 1 মিটার পথ অতিক্রম করবে কিভাবে, না 60 গুণিতক 60 বাই কত হচ্ছে 75 গুণিতক 1000। আবার বলা আছে 175 মিটার পথ বলা আছে, অর্থাৎ সেতুর দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনটির দৈর্ঘ্য মোট যোগ করেছিলাম কত হয়েছে 175 হয়েছে। তাহলে 175 মিটার পথ অতিক্রম করবে কত হচ্ছে 60 ইন্টু 60 ইন্টু কত হবে 175 বাই কত হচ্ছে বাই 75 ইন্টু 1000। এর দুটো শূন্য কাটো, দুটো সাইডে দুটো করে একটা করে শূন্য কাটো, এর দুটো শূন্য কেটে দাও। এবার 75 আর 175, তাহলে 25 3 75 আর 25 25 125 5 125 25 6 150 25 7 175 7। আর এইদিকে থাকছে 3 2 6 আর 2 5 10 কত হচ্ছে 7 6 42, 42 বাই কত হচ্ছে 5, আর 42 বাই 5 মানে কত হচ্ছে, তাহলে 5 আসছে 40, তাহলে 42কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 আসছে 40, 2 নামলো, দশমিক দিয়ে 0 নাও, 5 4 করে কত 20, তাহলে 8.4 হচ্ছে 8.4 হচ্ছে তোমাদের সঠিক উত্তর 8.4 সেকেন্ডে। ট্রেনটি নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। এই যে টোটাল দৈর্ঘ্যটা কত ছিল 175 মিটার ছিল, এই 175 মিটার পথটা অতিক্রম করবে কত সেকেন্ডে 8.4 সেকেন্ডে। তোমরা এইটুকু কেটে দেবে, এটা হবে না, এটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, উল্টে দেওয়া হয়েছে। আগে সেকেন্ড আগে দূরত্ব দেওয়া উচিত ছিল, আগে আমি মিটার দিয়েছি, বোঝা যাচ্ছে। এইটুকু অংশ তোমরা কি একটু বাদ দিয়ে দেবে, বুঝেছো, এইটুকু অংশ তোমরা একটু বাদ দিয়ে দেবে, দিয়ে তারপরে এখান নিচের দিকে নিচ থেকে তোমরা এইগুলো আনসারগুলো তোমরা টুকে নেবে কেমন। চলো পরের প্রশ্ন কি বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 6 থেকে প্রশ্ন দেখো যে চিত্রসহ একান্ত অনুরূপ কোণ অঙ্কন করো। একান্ত কোণ ও অনুরূপ কোণ, চলো একান্ত কোণ আর অনুরূপ কোণ দুটো বিষয়টা একটু জেনে নিই। যদি দুটি সমান্তরাল সরলরেখাকে একটি ছেদকের দ্বারা ভেদ করা হয়, সেক্ষেত্রে যদি আমরা এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখা হয়, এ বি সি ডি দুটি সমান্তরাল সরলরেখা হয়, যদি এটা সাধারণ ছেদক দিয়ে যদি ছেদ করা হয়, দুটি সমান্তরাল সরলরেখার দুটি করে নামকরণ হয়, এখানে আমরা নামকরণ করলাম ই, ভেদকটার নামকরণ করলাম এ ই এফ, আর যে দুটি বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে জি দিলাম, একটা এইচ দিলাম। এবার আমরা দেখো এই কোণ, এখানে দেখো একান্ত কোণ আর অনুরূপ কোণগুলো হবে। দেখো অনুরূপ কোণগুলো হবে আমি নাম দিয়ে আমি বুঝাচ্ছি। দেখো এটা হচ্ছে ধরি 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এদিকে 6, এদিকে 7, এদিকে 8। দেখো এখানে অনুরূপ কোণগুলো দেখে নিই আমরা। অনুরূপ কোণগুলো হবে 1 নম্বর আর 2 নম্বর, বুঝেছে। 1 নম্বর কোণ আর 1 নম্বর কোণ, আর এখানে বলা আছে 1 নম্বর কোণ আর কোনটা 1 নম্বর, যদি এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হচ্ছে একান্ত অনুরূপ কোণ। আচ্ছা 1 নম্বর আর 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর ইকুয়ালস টু 2 নম্বর অনুরূপ কোণ। এই দুটি কোণের মান কি হচ্ছে সর্বদা সমান। কখন হবে না, যখন এ বি ও সি ডি দুটি সমান্তরাল সরলরেখা হয়, তখন এই কোণ আর এই কোণ কিন্তু অনুরূপ কোণ দুটো কিন্তু পরস্পর সমান হবে। আরও একটা যদি বলি যে 3 আর 6, 3 নম্বর কোণ ইকুয়ালস টু 6 নম্বর কোণ কিন্তু পরস্পর সমান হবে। এগুলো সবগুলো কী হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। এ পাশে দেখো এই সরলরেখার ছেদকের এক পাশে অবস্থিত অনুরূপ কোণ, আর এ পাশে বসে একই রকম অনুরূপ কোণগুলো হবে। দেখো 8 নম্বর কোণ আর 5 নম্বর কোণ হচ্ছে অনুরূপ কোণ, আবার হচ্ছে 4 নম্বর কোণ আর 7 নম্বর কোণ কিন্তু পরস্পর অনুরূপ কোণ। এবার একান্ত কোণগুলো এটা আমরা লিখে দিলাম কি অনুরূপ কোণ হলো অনুরূপ কোণ। আর একান্ত কোণগুলো হবে, দেখো 3 নম্বর কোণ আর 5 নম্বর কোণ কী হবে, 3 নম্বর কোণ ইকুয়ালস টু 5 নম্বর কোণ। আবার একটা থাকছে, আবার হচ্ছে গিয়ে 4 নম্বর আর 2 নম্বর,
4 নম্বর কোণ ইকুয়ালস টু 2 নম্বর কোণ, এগুলো পরস্পর কী আছে, একান্ত কোণ, বুঝেছে, পরস্পর কিন্তু এগুলো একান্ত কোণ। চলো পরের প্রশ্ন কী বলা হচ্ছে, সাথে থেকে দেখো বলছে a প্লাস 1/a ইকুয়ালস টু 4 সেমি হলে x স্কোয়ার প্লাস 1/a এর মান কত আমাদের বের করতে হবে। চলো অত্যন্ত সহজ আমরা বের করি। তাহলে আমাদের মানটা রয়েছে কি, a প্লাস 1/a এর মান থাকছে 4, আমাদের সমাধান করতে হবে কোনটা, a স্কোয়ার প্লাস 1/a এর মান আমাদের বের করতে হবে। যদি দেখো বা দিলাম আমরা, বা এটা মানটা মডিফাই করবো না, এখানে যে সমাধান করতে বলছে, মান নির্ণয় করতে বলছে, এই মানটাকে আমরা মডিফাই করবো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ a প্লাস 1/a এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1/a, এ কেটে দেওয়া 2 পড়ে থাকছে, a প্লাস 1/a এর মান কত হচ্ছে 4 হচ্ছে, 4 বসে দেওয়া, 4 4 কত হচ্ছে 16 মাইনাস 2 ইকুয়ালস টু 16 মাইনাস 2, 16 থেকে 2 বাদে কত হচ্ছে 14, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে, 8 থেকে প্রশ্ন দেখো, এস প্লাস টি ইকুয়ালস টু 12 এবং এস মাইনাস টি ইকুয়ালস টু 8 হলে এস টি এর মান কত। চলো এস টি এর মানটা আমরা বের করি। অতএব এস টি ইকুয়ালস টু কত হবে, তাহলে এস টি, এস ইন্টু টি হবে, তাহলে এস প্লাস টি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস কত হবে, মাইনাস এস মাইনাস টি এর বাই 2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে এস প্লাস টি আর এস মাইনাস টি এর মান রয়েছে, এস প্লাস টি এর মান হচ্ছে 12/2 এর হোল স্কোয়ার মাইনাস, আর এর এস মাইনাস টি এর মান হচ্ছে 8/2 এর হোল স্কোয়ার, 2 6 12 আর 2 4 8 কত হবে 6 এর হোল স্কোয়ার মাইনাস 4 4 16, 4 এর হোল স্কোয়ার, 6 6 36 মাইনাস কত 4 4 16, 36 থেকে 16 বাদ কত হচ্ছে 20, 36 থেকে 16 বাদের কত হচ্ছে 20, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো কি আছে, পরের প্রশ্ন কি বলা আছে, 9 প্রশ্ন দেখো, √2 এর মান নির্ণয় করো 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের আসন্ন মান করতে হবে, এক্ষেত্রে 2কে বর্গমূল √2কে যদি আমরা ভাগ পদ্ধতি বর্গমূল করি, একে 1 নামলো, দশমিক দিয়ে 0 নাও 10 হচ্ছে, তো কত হচ্ছে 10.0 নয়, বর্গমূলে করছি না, 2 করে 0 নেবো আমরা, তাহলে দশমিক সাধারণ ভাগে দশমিক থাকলে একটা 0 পাবো, এখানে বর্গমূলের ভাগে দশমিক থাকলে 2 0 নেবো, তাহলে এক্ষেত্রে হচ্ছে একটা ডবল করে 2 হচ্ছে, তাহলে এখানে যদি 5 বসাও, 5 এখানে বসাতে হবে, এখানে 4 বসে কত হবে, এখানে 4 বসাতে হবে, 4 4 16 6 হাতে 1, 4 2 8 9, 96, 24 4 কত হবে 96, 4 4 16 6 হাতে 1, 4 2 8 9, কত নামলো 4 নামলো, দশমিকের সাথে মানে 2 0 পাবো, এই 24-এর 4টা ডবল হবে 8 হবে 2, তাহলে কত হবে, এক্ষেত্রে কত হবে 4 হয়েছে, তো এক্ষেত্রে যদি আমরা 1 বসাই, এক্ষেত্রে এখানে যদি 1 বসাই, 2 যদি বসাই বেশি হয়ে যাবে, যদি 2 বসাই এখানে 2 বসাতে হবে, 282 দুগুণে অনেক 400 অনেক বেশি হয়ে যাবে, যদি আমরা 1 বসাই, যদি 1 দিই এখানেও 1 বসাতে হবে, তো কত হবে 281, একে কত হবে 281, কত নামবে 9, এখানে 9 থেকে 8 বদলে 1, এখানে 3 থেকে 2 বদলে 119 হচ্ছে, আবার এই একটা ডবল করে 2 হচ্ছে 8 2, এখানে কোন সংখ্যা বসাবে, তাহলে এখানে দশমিক আছে 2 0 পাবো আমরা, তাহলে 2 0 বসালে এখানে কত হলো, তাহলে 11,900 হচ্ছে, তাহলে 282 হচ্ছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, দেখতে পাচ্ছি এক্ষেত্রে। এর যদি 5 বসাই কত হচ্ছে, তাহলে কত হবে 5 বসালে কত হবে 5 10 বেশি হচ্ছে, এখানে 4 যদি বসাই কত হচ্ছে, 4 যদি বসালে কত হবে 2824 যদি হয়, 4 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করে কত হচ্ছে 4 4 16 6 হাতে 1, 4 4 16 6 হাতে 1, 4 2 8, 1 9, 8 4 32, 2 হাতে 3, 4 2 8, 9 10 11, 11,296 হচ্ছে 96, তাহলে কত 4 দিয়ে যাবে, এখানে 4 বসালে এখানেও 4 দেবে, উপরেও 4 দেবে, 4 দিলে কত হবে 11,296 হচ্ছে, বাদ দাও কত হবে 4, এখানে 9 থেকে 0, 9 থেকে 2 বদলে কত হচ্ছে 704 হচ্ছে, তাহলে এখানে কত 3টে আমাদের বের করতে হবে অবভিয়াসলি, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আমাদের বলা হয়েছে, তাহলে 1.414 হলে কী হবে ইকুয়ালস টু আমরা দিতে পারি ইকুয়ালস টু, এখানে 4টা আছে অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত, অর্থাৎ 3 দশমিক নিলাম, কারণ হচ্ছে 3 দশমিক স্থানের অঙ্কটা যদি 5 অথবা 5-এর বেশি হয়, সুতরাং তার পূর্ববর্তী অঙ্ক 1 বাড়বে, এখানে 5-এর কম আছে, এই কিন্তু পরিবর্তন হবে না, তাহলে 1.41 তোমাদের সঠিক উত্তর। বোঝা গেছে? পরের প্রশ্ন কি বলা আছে,
পরের প্রশ্ন 9 থেকে প্রশ্ন দেখো, রুট রুট 9/64 প্লাস রুট 25/64 এদের মান নির্ণয় করতে বলা হচ্ছে। এর মূল রুটের মাঝে কিন্তু দুটো বর্গমূল দেওয়া রয়েছে, এই দুটো বর্গমূল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কি করব আমরা, রুট 9/9 কত আছে, আচ্ছা আবার একটা রুট থাকবে, 9/64 প্লাস রুট 25 কত হবে 64 ইকুয়ালস টু রুট 9-এর বর্গমূল কত হবে 3 আর 64 8 হচ্ছে, যুক্ত 25-এর 5 আর 64-র 8 সমান কত হবে 5 3 8, 8/8 রুট সমান 1-এর বর্গমূল ইকুয়ালস টু 1। তোমাদের উত্তর কত হচ্ছে 1 হবে উত্তর। 1টা তোমাদের সঠিক উত্তর পাওয়া গেছে। এখানে এর মান কত হবে, উত্তর হবে 1। চলো, এইগুলো তোমাদের সপ্তম শ্রেণীর 9 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করলাম। তো আমি পরের ক্লাসে অর্থাৎ আমার পরের নেক্সট ভিডিওতে আমি তোমাদের জন্য 10 নম্বর মডেল স্কুলটা সমাধান করব। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে আমার পরের ভিডিওতে।